ভারতীয় মধ্যবিত্ত পরিবার বেশ সহজেই অনেক কিছু করে ফেলছে, তাই না? যেমন ধরুন বাড়ি, গাড়ি, ছেলেমেয়ের ভালো পড়াশোনা, চিকিৎসা, এমনকি বিদেশে ঘুরতে যাওয়া বা লেটেস্ট ফোন কেনা। মনে হচ্ছে যেন সত্যি আছে দিন এসে গেছে। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় এর পিছনে প্রায়শই ওই মাসিক কিস্তি বা ইএমআই এর একটা বড় গল্প আছে, তাই না? একদম। মানে আজকের ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীকে ভালো লাগুক বা না লাগুক, একটা ইএমআই শ্রেণী বলাই যায় হয়তো, যেখানে প্রায় সব স্বপ্ন বা প্রয়োজন বলতে গেলে 12টা সহজ কিস্তিতে পাওয়া যায়। ঠিক, কিন্তু এই ইএমআই মানে একদিকে যেমন আমাদের দরকার মেটায়, স্বপ্ন পূরণ করে, তেমনি এর সাথে যে একটা সুদের বোঝা থাকে সেটা কিন্তু রাতের ঘুম কেড়ে নিতে পারে, মানসিক শান্তিও থাকে না। ঠিক বলেছেন। আর আজকাল তো এমন হয়েছে যে একটা ইএমআই শেষ হতে না হতেই আর একটা এসে হাজির। হ্যাঁ, একদম। সব মিলিয়ে মনে হচ্ছে ভারতীয় মধ্যবিত্ত সমাজ কি ক্রমশ একটা গভীর ঋণের জালে জড়িয়ে পড়ছে, যেখান থেকে বেরোনোটা বেশ কঠিন মনে হচ্ছে। আজকের এই আলোচনাতে আমরা এই ক্রমবর্ধমান ঋণের বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। শুধু পারিবারিক স্তরে নয়, রাজ্য সরকার বা দেশের অর্থনীতির উপরেও এর কি প্রভাব পড়ছে সেটাও বোঝার চেষ্টা করব। ঠিক। কিছু কিছু পরিসংখ্যান তো শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। যেমন ধরুন, গত মাত্র ৩ বছরে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে প্রায় 50%। 50%? বিরাট ব্যাপার। হ্যাঁ, আবার দেখুন, গত মাত্র ২ বছরে প্রত্যেক ভারতীয় পরিবারের গড় ঋণ মানে অ্যাভারেজ লোন ৩,৯০,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৪,৮০,০০০ টাকা হয়েছে। মানে প্রায় ৫ লাখ টাকার গড় ঋণ এখন প্রত্যেক পরিবারের মাথায়। হ্যাঁ, এবং সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন, এই ঋণের কারণগুলো বদলে যাচ্ছে। আগে যেমন মানুষ হয়তো বাড়ি বানানোর জন্য কিংবা গাড়ি কেনার জন্য বা ব্যবসা শুরু করার জন্য লোন নিত, মানে একটা অ্যাসেট বা সম্পদ তৈরির ব্যাপার ছিল। হ্যাঁ, ঠিক। কিন্তু এখন ঋণ নেওয়া হচ্ছে মূলত দৈনন্দিন জীবন চালানোর জন্য। ধরুন ফোন কেনা, চিকিৎসার খরচ বা বাচ্চার স্কুলের ফি দেওয়া, এইসবের জন্য। মানে ভোগ ব্যয়ের জন্য বেশি। ঠিক তাই। এর ফলটা কিন্তু অর্থনীতিতেও দেখা যাচ্ছে। ভারতের মোট যে পারিবারিক ঋণ, সেটা দেশের জিডিপির প্রায় ৪২% পৌঁছে গেছে, ভাবুন একবার। ৪২%? হ্যাঁ, এটা ১০-১১ বছর আগেও কিন্তু মাত্র ২৬%-এর কাছাকাছি ছিল। আর ঠিক একই সময়ে আমাদের পারিবারিক সঞ্চয় মানে সেভিংস, সেটা নেমে এসেছে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে নিচে। একদিকে ঋণ বাড়ছে হু হু করে আর জমানোর ক্ষমতা কমছে। খুব চিন্তার বিষয়। কোভিড মহামারী কি এই পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছিল? মানে সেই সময় তো অনেকের আয় কমে গিয়েছিল, চাকরি চলে গিয়েছিল, একটা খুব কঠিন সময় ছিল। অবশ্যই, অবশ্যই। কোভিডের সময়কার অর্থনৈতিক ধাক্কাটা তো মারাত্মক ছিল। অনেকের কাজ চলে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়। সেই কঠিন পরিস্থিতিতে সরকার এবং রিজার্ভ ব্যাংক লোন পাওয়ার নিয়মকানুন কিছুটা সহজ করে দিয়েছিল, যাতে মানুষের হাতে টাকা আসে। এর ফলে কি হলো, ওই যে ইনস্ট্যান্ট লোন অ্যাপগুলো, সেগুলোর ব্যবহার খুব বেড়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, ওই মোবাইল অ্যাপগুলো। একদম। ফোন থেকেই সহজে ঋণ পাওয়া যাচ্ছিল, কিন্তু এই অ্যাপগুলোর বেশিরভাগই মারাত্মক সুদে টাকা দিত। আর সময় মতো শোধ করতে না পারলে হেনাস্থা করার প্রচুর অভিযোগও উঠেছে। শুনেছিলাম বটে। আবার দেখুন, কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর যখন সব খুলল, স্কুল, অফিস, যাতায়াত, তখন খরচ এক লাফে অনেকটা বেড়ে গেল। কিন্তু সেই তুলনায় মানুষের আয় বা বেতন কি বাড়ল? বাড়েনি। ঠিক। ফলে খরচের ধাক্কা সামলাতে মানুষ আবার সেই ক্রেডিট কার্ড বা অন্য কোনো লোনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। চক্রটা চলতেই থাকছে। আর একটা জিনিস যেটা বেশ ভাবাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, মানে শুধু দরকারের জন্য নয়, একটা লাইফস্টাইল বজায় রাখা বা বন্ধুদের দেখানোর জন্য, স্ট্যাটাসের জন্য ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। ঠিক বলেছেন। কিছু ডেটা দেখলাম, প্রায় ৪০% স্মার্টফোন, ৭০%-এর বেশি আইফোন, ৮০% গাড়ি নাকি এখন ইএমআই বা লোনে কেনা হচ্ছে। ৮০% গাড়ি? হ্যাঁ, ইভেন ঘুরতে যাওয়ার জন্য, মানে ছুটি কাটাতে যাওয়ার জন্য প্রায় ২৭% মানুষ লোন নিচ্ছেন। এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখুন, এই ধরনের কেনাকাটা যেগুলো হয়তো অপরিহার্য নয়, সেগুলোর জন্য ঋণ নেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। মানে খুব রিস্কি একটা প্রবণতা। আর এর ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি রকম?
ক্রেডিট কার্ডের বিল সময়মতো দিতে না পারা মানে ডিফল্ট করার হার সেটা প্রায় 28% বেড়েছে। আর টাকার অঙ্কে যদি বলি, এর পরিমাণ প্রায় 6,500 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 6,500 কোটি? হ্যাঁ, আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? মাত্র 5 বছর আগে এই অঙ্কটা ছিল মাত্র 13 কোটি টাকার মতো। কি বলছেন? 13 কোটি থেকে 6,500 কোটি, মানে 500 গুণেরও বেশি? ঠিক তাই, 500 গুণের বেশি বৃদ্ধি। বর্তমানে ক্রেডিট কার্ডের মোট বকেয়া ঋণের পরিমাণ প্রায় 2,92,000 কোটি টাকা। অবিশ্বাস্য। এই যে বিপুল আর্থিক চাপ, এটা শুধু মানুষের ব্যক্তিগত জীবনের সংকট আনছে তা নয়, এটা মানসিক স্বাস্থ্যের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলছে। আর তার ফলে দেশের সামগ্রিক উৎপাদনশীলতাও কমছে। বিভিন্ন ইকোনমিক সার্ভেতেও কিন্তু এই কথাটা আসছে যে ইএমআই আর লোনের টেনশন দেশের জন্য একটা রিয়েল প্রোডাক্টিভিটি লস করছে। এটা শুধু টাকার চাপ নয়, বিরাট একটা মানসিক চাপও বটে। তার মানে এই ঋণের বোঝাটা শুধু সাধারণ মানুষ বা পরিবারের কাঁধেই নয়, যারা দেশ চালান, রাজ্য চালান, সেই সরকারগুলোর ওপরেও এই চাপটা বাড়ছে। মানে ব্যক্তিগত স্তর থেকে যদি একটু বড় ছবির দিকে তাকাই। একদম ঠিক। শুধু ব্যক্তি বা পরিবার নয়, ভারতের রাজ্য সরকারগুলোও কিন্তু বিপুল ঋণের দায় রয়েছে। রাজ্যগুলোর গড় ঋণ থেকে জিএসডিপি অনুপাত, মানে একটা রাজ্যের মোট যা আয় বা উৎপাদন তার তুলনায় ঋণের পরিমাণ, যেটা 2014 সালে ছিল প্রায় 22%, সেটা এখন বেড়ে 28% ছাড়িয়ে গেছে। 28%? হ্যাঁ, কোভিডের সময় অবস্থা আরও খারাপ হয়েছিল, তখন এটা 31% পর্যন্ত চলে গিয়েছিল। আর অনুমান করা হচ্ছে 2025 সালেও এটা 29%-এর কাছাকাছি থাকবে। তার মানে রাজ্যগুলির মোট ঋণের অঙ্কটাও নিশ্চয়ই লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এই সংখ্যাগুলো শুনলে কিন্তু একটু ভয়ই লাগে। হ্যাঁ, মোট অঙ্কের হিসেবে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। 2015 সালে সব রাজ্য মিলিয়ে মোট বকেয়া ঋণ ছিল প্রায় 27 লক্ষ কোটি টাকা। 27 লক্ষ কোটি? আর 2025 সালে সেটা বেড়ে প্রায় 90 লক্ষ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। 90 লক্ষ কোটি, 10 বছরে 3 গুণেরও বেশি। হ্যাঁ, 3 গুণেরও বেশি। কিন্তু আসল সমস্যাটা শুধু অঙ্কে নয়। সমস্যাটা হলো এই বিপুল পরিমাণ ঋণ অনেক ক্ষেত্রেই রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নের কাজে লাগছে না। যেমন ধরুন, ভালো রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল তৈরি এইসব খাতে বিনিয়োগ না হয়ে টাকাটা চলে যাচ্ছে দৈনন্দিন প্রশাসনিক খরচ চালাতে, সরকারি কর্মচারীদের বেতন দিতে বা এমন সব প্রকল্পে যেগুলো রাজনৈতিকভাবে খুব জনপ্রিয় কিন্তু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, যেগুলোকে চলতি কথায় অনেকে ফ্রিবিজ বা রেউড়ি বলেন আর কি। বোঝা যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? রাজ্যের নিজস্ব আয় বাড়ছে না, কিন্তু ঋণের বোঝা ঠিকই বেড়ে চলেছে। তখন ঋণ শোধ করা কঠিন হয়ে পড়ছে, আর তখন রাজ্যগুলোর কাছে দুটো পথ খোলা থাকে। হয় কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক সাহায্যের জন্য হাত পাতা, যাকে বলে বেল আউট প্যাকেজ, অথবা পুরনো ঋণ শোধ করার জন্য বাজার থেকে আরও বেশি সুদে নতুন করে ধার করা। মানে সেই একই চক্র, একের পর এক ঋণের ফাঁদ। ঠিক, অনেকটা সেই ক্রেডিট কার্ডের বিল মেটাতে অন্য কার্ড ব্যবহার করার মতো, আরও গভীরে জড়িয়ে পড়া। আচ্ছা, রাজ্যগুলোর অবস্থা তো বেশ উদ্বেগজনক শোনালো। কেন্দ্রীয় সরকারের অবস্থাটা কি? মানে সেন্ট্রাল গভর্নমেন্টের লোনের ছবিটা কেমন? কেন্দ্রীয় সরকারের ঋণের বোঝাও কিন্তু কম নয়। কেন্দ্রের মোট ঋণ এখন জিডিপি প্রায় 81% পৌঁছে গেছে। 81%? হ্যাঁ, আর 2014 সাল থেকে যদি হিসেব করেন, তাহলে কেন্দ্রীয় সরকারের মোট ঋণের পরিমাণও প্রায় 3 গুণ বেড়েছে। তবে এর পেছনে কিছু কারণও আছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, কোভিডের ওই ভয়াবহ ধাক্কা সামলে অর্থনীতিকে টেনে তোলার জন্য এই ঋণ বৃদ্ধি হয়তো কিছুটা দরকার ছিল। আচ্ছা। এবং এটাও ঠিক যে সরকার তার ফিস্কাল ডেফিসিট বা আর্থিক ঘাটতি কমানোর জন্য যে লক্ষ্যমাত্রা নিয়েছে সেটা ধরে রাখার চেষ্টাও করছে। একটা বড় সুবিধার দিক হল ভারত তার বেশিরভাগ ঋণ দেশের ভেতরের বাজার থেকেই তোলে, মানে আমাদের দেশের ব্যাংক, বীমা সংস্থা বা সাধারণ মানুষের কাছ থেকে। তাতে সুবিধা কি? সুবিধা হলো শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো দেশগুলোর যে ভয়ঙ্কর বৈদেশিক ঋণের ঝুঁকি থাকে, মানে ডলার বা অন্য বিদেশি মুদ্রায় ঋণ শোধ করার চাপ, ভারত সেই দিক থেকে অনেকটাই নিরাপদে। এটা একটা ভালো দিক। কিন্তু একটা চিন্তার কারণও আছে। সরকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয় করছে, মানে রাস্তা, ব্রিজ, বন্দর ইত্যাদি পরিকাঠামো তৈরিতে যে বিনিয়োগ করছে, যেখান থেকে ভবিষ্যতে রিটার্ন আসার কথা, সেখান থেকে আশানুরূপ লাভ আসছে না। মানে যতটা আয় হওয়ার কথা ততটা হচ্ছে না। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এটা অনেক সময় সরকারি প্রকল্পের পরিকল্পনা বা সেটাকে রূপায়ণ করার ক্ষেত্রে দুর্বলতার দিকেও ইশারা করে। তাই অর্থনীতির উপর কিন্তু লাগাতার নজর রাখা এবং দরকার মতো ব্যবস্থা নেওয়াটা এখন খুব জরুরি। আচ্ছা, তাহলে এই যে বিপুল ঋণের বোঝা, এটা কি শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ একটা সমস্যা, নাকি আমরা একটা বিশ্বজোড়া ট্রেন্ডের অংশ? মানে গ্লোবালি কি একই অবস্থা? না না, এটা একেবারেই শুধু ভারতের সমস্যা নয়। এটা একটা গভীর এবং ক্রমশ বাড়তে থাকা গ্লোবাল ক্রাইসিস। মানে বিশ্বজুড়েই ঋণের বোঝা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়ছে। তাই নাকি? হ্যাঁ, লেটেস্ট ডেটা যা বলছে তাতে বর্তমানে মোট গ্লোবাল ডেট বা বৈশ্বিক ঋণ দাঁড়িয়েছে প্রায় $251 ট্রিলিয়ন। 251 ট্রিলিয়ন ডলার? হ্যাঁ, আর সেখানে গোটা বিশ্বের মোট জিডিপি বা আয় কত জানেন? মাত্র $107 ট্রিলিয়ন কাছাকাছি। মানে আয়ের দ্বিগুণেরও বেশি ঋণ, প্রায় 235%। ঠিক তাই, 235%। ভাবা যায়? কোভিড মহামারী, তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সমস্যা, এই সব ঘটনা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। কিন্তু একটা কথা আছে না, যে আধুনিক অর্থনীতিতে তো ঋণকে একটা জরুরি জিনিস হিসেবেই দেখা হয়। মানে ইকোনমিক গ্রোথের জন্য তো লোনের দরকার আছে। হ্যাঁ, সেটা ঠিক। আধুনিক অর্থনীতিতে, বিশেষ করে 1970-এর দশক থেকে ঋণকে অর্থনৈতিক বৃদ্ধি বা গ্রোথ বাড়ানোর একটা বেশ কার্যকরী উপায় হিসেবেই দেখা হয়েছে। লোন নেওয়াটা নিজে থেকে খারাপ নয়। তাহলে সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা তৈরি হয় ঋণটা শোধ করার ক্ষমতা নিয়ে। যখন কোনো দেশ বা গোটা বিশ্বের সামগ্রিক আয় যে হারে বাড়ে, মানে গ্রোথ রেট, তার চেয়ে যদি ঋণের উপর সুদের হার বেশি হয়ে যায়, তখনই কিন্তু বিপদ। আচ্ছা। তখন ঋণ শোধ করা কঠিন হয়ে পড়ে। সরকারগুলো তখন হয়তো কর বাড়াতে বাধ্য হয়। কিন্তু কর বাড়ালে আবার লোকে জিনিসপত্র কম কেনে, ভোগ কমে যায়, চাহিদা কমে যায়, আর অর্থনীতি মন্দার দিকে চলে যেতে পারে। একটা চক্র তৈরি হয়। গত প্রায় 15 বছর ধরে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ঋণের বোঝা খুব দ্রুত গতিতে বেড়েছে। বছরে গড়ে জিডিপির প্রায় 6% হারের ঋণ বেড়েছে এইসব দেশে। কিছু স্ট্যাটিস্টিক্স তো বলছে প্রায় 50% সম্ভাবনা আছে যে এই যে লাগাতার ঋণ বাড়ছে, এটা যে কোনো সময় একটা বড় আর্থিক সংকটের চেহারা নিতে পারে। 50% সম্ভাবনা? হ্যাঁ, আসলে ঋণ জিনিসটা কি বলুন তো? এটা হলো এক ধরনের ডেফার্ড ট্যাক্সেশন বা বিলম্বিত কর। মানে আজকের খরচটা ভবিষ্যতের লোকেদের উপর চাপিয়ে দেওয়া। যতক্ষণ অর্থনীতির বৃদ্ধি ভালো থাকে, এটা হয়তো সামলে নেওয়া যায়। কিন্তু যখন বৃদ্ধি কমে যায় আর সুদের বোঝা বাড়ে, তখন এই চাপটা মারাত্মক হয়ে ওঠে। এই যে এত জটিল একটা পরিস্থিতি আমরা আলোচনা করলাম, ব্যক্তিগত স্তর থেকে বিশ্ব স্তর পর্যন্ত, এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কারণ দেশের বা বিশ্বের অর্থনীতি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু নিজেদের আর্থিক সুরক্ষাটা তো নিজেদেরই দেখতে হবে। দেখুন, প্রথম এবং সবচেয়ে জরুরি পরামর্শ হলো এই যে ঋণের ফাঁদ, এই ব্যাপারে খুব সচেতন হওয়া। বিশেষ করে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ, শুধু লাইফস্টাইল দেখাতে বা অপ্রয়োজনীয় জিনিস কিনতে লোনের রাস্তায় হাঁটার আগে 10 বার ভাবুন। ঠিক। ক্রেডিট কার্ড যদি ব্যবহার করতেই হয়, খুব বুঝে শুনে করুন। চেষ্টা করুন যতটা সম্ভব নগদ টাকায় বা ডেবিট কার্ডে কেনাকাটা করতে, তাতে খরচের উপর একটা কন্ট্রোল থাকে। দ্বিতীয়ত, একটা এমার্জেন্সি ফান্ড বা আপৎকালীন তহবিল তৈরি করাটা আজকের দিনে আর কোনো অপশন নয়, এটা মাস্ট, অপরিহার্য। এটা কতটা জরুরি? খুব জরুরি। ধরুন হঠাৎ চাকরি চলে গেল, বা ব্যবসায় মন্দা এলো, বা পরিবারে কারো বড় অসুখ করল, এই ফান্ডটা কিন্তু আপনাকে বিরাট সাপোর্ট দেবে, আপনাকে নতুন করে ঋণের জালে জড়ানো থেকে বাঁচাবে। অন্তত 6 মাসের সংসার খরচের সমান টাকা এই ফান্ডে রাখাটা খুব দরকার। আগে বিমার কথা উঠেছিল, বিশেষ করে আজকাল চিকিৎসার খরচ যা বাড়ছে, তাতে এর গুরুত্ব তো অনেক। একদম ঠিক। হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা, আর পরিবারের যিনি রোজগার করেন তার জন্য টার্ম ইন্স্যুরেন্স বা মেয়াদি বীমা, এগুলো এখন আর কোনো বিলাসিতা নয়, এগুলো একেবারে দায়িত্ব। বিশেষ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার যা খরচ, হ্যাঁ, আকাশ ছোঁয়া। ঠিক, সেই খরচ সামলানোর জন্য একটা ভালো স্বাস্থ্য বীমা থাকাটা খুব জরুরি। আর একটা ভালো খবর শুনছিলাম, সূত্র অনুযায়ী সরকার নাকি সম্প্রতি বীমার ওপর থেকে জিএসটি তুলে নিয়েছে। যদি এটা সত্যি হয়, তাহলে প্রিমিয়াম কিছুটা কমবে, আরও বেশি মানুষের কেনার ক্ষমতা হবে। এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, আর অবাক হবেন শুনে,
খুব অল্প মাসিক প্রিমিয়ামেও কিন্তু আজকাল কয়েক লক্ষ টাকার, এমনকি কোটি টাকারও হেলথ বা টার্ম কভারেজ পাওয়া যায়। হয়তো মাসে 400-500 টাকা দিয়েও বিরাট অঙ্কের জীবন বীমা নেওয়া সম্ভব। তাই নাকি? হ্যাঁ, আর যত কম বয়সে করবেন প্রিমিয়াম তত কম হবে। আর সেই কম প্রিমিয়ামটাই সাধারণত সারা জীবনের জন্য ফিক্সড হয়ে যায়। তাই দেরি না করে বিভিন্ন কোম্পানির প্ল্যানগুলো অনলাইনে ভালো করে দেখে তুলনা করে নিজের দরকার অনুযায়ী সেরাটা বেছে নেওয়া উচিত। মুদ্রা কথা হলো, ব্যক্তিগত জীবনে ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন মানে আর্থিক সংযম আর দায়িত্বশীল আচরণ করাটা এখনকার পরিস্থিতিতে খুব খুব জরুরি। নিজের আর পরিবারের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এমনকি গোটা বিশ্ব, আমরা সবাই এক বিরাট ঋণের জালে জড়িয়ে পড়ছি। এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে একদিকে যেমন সরকারি স্তরে সঠিক নীতি, আর্থিক শৃঙ্খলা এবং সেই নীতিগুলোর ঠিকঠাক রূপায়ণ দরকার, তেমনি ব্যক্তিগত পর্যায়েও আমাদের অনেক বেশি সচেতন আর দায়িত্বশীল হতে হবে আমাদের আর্থিক আচরণের ক্ষেত্রে। একদম। দেখুন, বিশ্ব অর্থনীতি বা দেশের অর্থনীতিতে কখন কি হবে, সুদের হার বাড়বে না কমবে, ইনফ্লেশন কোথায় যাবে, এগুলোর উপর তো আমাদের ব্যক্তিগত নিয়ন্ত্রণ নেই বললেই চলে। ঠিক। কিন্তু আমাদের নিজেদের আর্থিক স্বাস্থ্য মানে আমাদের সেভিংস, আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের লোনের পরিমাণ, এগুলো তো আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। আর একটা কঠিন সত্যি মনে রাখতে হবে। কি সেটা? সরকার হয়তো রাজনৈতিক চাপে বা ভোটের কথা ভেবে নানা রকম জনপ্রিয় প্রকল্প চালু রাখবে, তাতে ঋণের বোঝা বাড়লেও বড় বড় কর্পোরেট সংস্থাগুলো হয়তো নানা সময়ে লোন ওয়েভার বা ঋণ মকুবের সুবিধা পেয়েও যায়। যেমন শোনা যায় গত 5 বছরে নাকি প্রায় 10 লক্ষ কোটি টাকার কর্পোরেট ঋণ মকুব হয়েছে। 10 লক্ষ কোটি? হ্যাঁ। কিন্তু মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য সেই সুযোগ প্রায় থাকেই না। তাই তাদের নিজেদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার দায়িত্বটা কিন্তু নিজেদেরই নিতে হবে, অন্য কেউ করে দেবে না। আজকের এই গভীর এবং কিছুটা হলেও উদ্বেগজনক আলোচনার শেষে একটা মৌলিক প্রশ্ন মনে আসছে। যদি গোটা বিশ্বই একে অপরের কাছে ঋণী হয়, মানে প্রত্যেক দেশ, প্রত্যেক সরকার, প্রত্যেক কোম্পানি, এমনকি আমরা সাধারণ মানুষও যদি দেনার দায়ে থাকি, তাহলে শেষ পর্যন্ত এই বিপুল পরিমাণ ঋণ শোধ করা হবে কাকে? কে পাবে এই টাকাটা? এই প্রশ্নটা না হয় আজকের মতো শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম।